আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মোটা দাগে আর্জেন্টিনা বেশ ভালো একটা ম্যাচ কাটিয়েছে এবং এই ম্যাচটার রেজাল্টটা আমরা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণভাবে নেব আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হলেও, কারণ এর আগের ম্যাচের রেজাল্টটা খুব একটা বেশি কিন্তু আসলে মনোপুত হয়নি। আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে জিনিসগুলো আসলে ম্যাচে আমার কাছে অনেক বেশি করে নজরে এসেছে বা মনে হয়েছে যে এই জায়গা থেকে অনেক বেশি কিছু বলার আছে। যেমন প্রথম গোলটার ক্ষেত্রে আর্জেন্টিনা খুব সহজে গোলটা পেয়ে গিয়েছিল শুরুতেই, এবং এখানে আমার কাছে বারবার করে বলছি যে লিয়ান্দ্রো পারেদেসের ভিশনটা, তিনি যে ডিবক্সের মধ্যে ঢোকা লিওনেল মেসিকে খুঁজে পেয়েছেন বাতাসে ভাসানো একটা এরিয়াল পাসের মাধ্যমে, এটা একটা কি মুভমেন্ট ছিল, কিংবা আরও সহজ করে বলতে গেলে এটাই কিন্তু একটা ট্রিগার মুভমেন্ট ছিল, যেটা এর আগের ম্যাচে মিসিং ছিল। আমি আরও একবার জোর দিয়ে বলছি যে ডিফেন্সিভ মিডফিল্ডে যে প্লেয়ারটা আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলবেন, সে প্লেয়ারটা এমন ক্রিয়েটিভ পাসগুলো দিতে পারবেন কি না, সেটা আর্জেন্টিনার এই সিস্টেমটার জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনা কিন্তু খুব ফাস্ট অ্যাটাকিং ফুটবল খেলে না, তারা স্লো বিল্ড আপের মাধ্যমে অনেকটা নিজেদেরকে গুছিয়ে নিয়ে তারপরে আক্রমণে ওঠে, এবং এই স্লো বিল্ড আপের কারণে প্রতিপক্ষ প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পান। অর্থাৎ আপনি খুব একটা বেশি স্পেস অনেক সময় লো ব্লক ডিফেন্সের বিপক্ষে পাবেন না, এবং সেই ডিফেন্সটা ভাঙার জন্য এমন টাইপের পাস দরকার। কেন জানি আমার কাছে মনে হয় লিয়ান্দ্রো পারেদেস ছাড়া অন্য মিডফিল্ডাররা ক্রিয়েটিভলি এ রোলটা প্লে করতে পারছেন না। এমনকি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের উপর অনেক বড় রকমের একটা আশার জায়গা আমার আছে, যে এমন টাইপের ক্রিয়েটিভ পাসগুলো তিনি অনেক নিচ থেকে জেনারেট করতে পারবেন। তবে আমি সত্যিকার অর্থে বলতে গেলে গত 2-4 বছরে সেটা যতটা আশা করেছিলাম ততটা দেখিনি। তাই বিশ্বকাপের আগে আরও একটা ইকুয়েশনে এই টাইপের পাস লিয়ান্দ্রো পারেদেস এরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এরপর আমি লিওনেল মেসির গোলটার ক্ষেত্রে চলে যাই। এখানে ডিবক্সের মধ্যে লিওনেল মেসি 1-1 খেলার চেষ্টা করেছেন, একবার বলটা ডানে চলে গিয়েছিল, সেখানে নাহুয়েল মোলিনা একটা ক্রস করেছেন, সেটা এসেছিল ম্যাক অ্যালিস্টারের কাছে, তিনি রাখতে পারেননি। আবার লিওনেল মেসি বলটা কিন্তু ডিবক্সের একটা এজ থেকে নিয়েছেন, এবং সেখানে আরও একবার 1-1 খেলেছেন ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে, এবং ম্যাক অ্যালিস্টার যে জায়গা থেকে বলটা রিসিভ করেছেন, লিওনেল মেসির সামনে ফাঁকা স্পেস ছিল। খুবই ইম্পর্টেন্টলি লিও মেসি শট নেওয়ার আগে ওই সময়টাতে ম্যাক অ্যালিস্টার বুঝতে পেরেছেন যে লিওনেল মেসির সামনে স্পেস আছে, তিনি বলটা লিওনেল মেসিকে দিয়েছেন, ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছেন, এবং ওখান থেকে লিও মেসির পক্ষে সম্ভব ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাতেও কিন্তু শট নেওয়া, এবং লিও মেসি ফিনিশ করে এসেছেন। এটা ক্লাসিক্যাল ঠিক কোন জায়গায় লিওনেল মেসিকে বলটা দেওয়া উচিত, কীভাবে 1-1 খেলা উচিত সেটার উদাহরণ। তবে এর বাইরেও কিন্তু এমন সিচুয়েশন তৈরি হবে যখন লিওনেল মেসি ডিবক্সের বাইরে এমন স্পেস পাবেন না, ওই মোমেন্টটাতে লিও মেসির উদ্দেশ্যে আপনি বলটাকে বাড়াবেন, নাকি নিজে শট নেওয়ার চেষ্টা করবেন, নাকি অন্য প্রান্তে থাকা কোনো একজন সতীর্থকে খোঁজার চেষ্টা করবেন, এই টাইপের ডিসিশন মেকিংগুলো অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট। এই গোলটার ক্ষেত্রে ম্যাক অ্যালিস্টার একেবারে পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন। লিও মেসির সামনে ফাঁকা স্পেস ছিল, তবে এর আগের ম্যাচে দেখেছি লিও মেসির সামনে কোনো স্পেস নেই, তিনি হেভিলি মার্কড, তারপরও ইয়াংস্টার প্লেয়াররা লিওনেল মেসির উদ্দেশ্যে বলটা বাড়িয়েছেন, অর্থাৎ অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে এখানে নিজেরা সুযোগ মিস করেছেন। এটা কিন্তু করা যাবে না। এই টাইপের মুভমেন্ট, অর্থাৎ ডিবক্সের মধ্যে লিও মেসি কখন 1-1 খেলার চেষ্টা করছেন, কখন লিও মেসির সামনে স্পেস আছে, কখন নেই, কখন লিও মেসির উদ্দেশ্যে বলটা বাড়াতে হবে, কখন আসলে লিওনেল মেসির উদ্দেশ্যে না বাড়িয়ে নিজেরাই অ্যাটেম্প নিতে হবে, এই জায়গাগুলো ইয়াংস্টার প্লেয়ারদের উন্নতির বিশাল সুযোগ আছে। লিও মেসির খেলাটা বোঝা এতটা সহজ নয়, তবে যদি সত্যিকার অর্থে আর্জেন্টিনা জাতীয় দলে আপনি একটা ইম্প্যাক্ট তৈরি করতে চান, লিও মেসির খেলা কিন্তু আসলে বুঝতে হবে। আমি এরপর একটা নেগেটিভ জায়গায় চলে যাই। এ ম্যাচের 55তম মিনিটের সময় সম্ভবত একটা আক্রমণই দানা বেঁধেছিল, যেখানে শেষ পর্যন্ত এমি মার্টিনেজকে একটা সেভ করতে হয়েছে। আপনি যদি আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনে ওই ফ্ল্যাঙ্কটা দেখেন, সেখানে একাধিক আর্জেন্টাইন প্লেয়ার কিন্তু বিট হয়েছেন। সম্ভবত নিকো গঞ্জালেস ছিলেন, থিয়াগো আলমাদা ছিলেন, পরবর্তীতে ডিবক্সে ঢোকার পরে সেখানে ওটামেন্ডি ছিলেন, রড্রিগো ডি পল ছিলেন, আরও একবার গঞ্জালেসের সামনে সুযোগ ছিল। তাদের সকলকে ফাঁকি দিয়ে একটা পাস কিন্তু এসেছে, এবং শেষ মুহূর্তে এসে ভ্যালেন্তিন বার্কো কিন্তু বিট হয়েছেন ড্রিবলিংয়ে, এবং সেখানে একটা ওপেন স্পেসে শটটা প্রতিপক্ষ প্লেয়ার নিতে পেরেছিল, এবং অনেকটা ডান দিকে ঝাঁপিয়ে শেষ মুহূর্তে এসে এমিলিয়ানো মার্টিনেজকে রক্ষা করতে হয়েছে। এই সিচুয়েশনগুলো কিন্তু আমি এ ম্যাচে একাধিকবার দেখেছি, এর আগের ম্যাচেও দেখেছি। অর্থাৎ 2-3 প্লেয়ারও কিন্তু এমন সিচুয়েশনে ভুল করছেন, ডিফেন্সিভলি একেবারে রক সলিড পারফরমেন্স দিতে পারছেন না। এতজন প্লেয়ারের ফাঁক দিয়ে কিভাবে একটা বল ডিবক্সে এমন শট নেওয়ার মতো জায়গায় আসে, সেটা আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার বলে মনে হয়। জানি না ক্লিপ খুঁজে পাওয়া যাবে না কিনা, তবে আমার কাছে এই ম্যাচটা ফাইনাল থার্ডে যথেষ্ট ভালো খেলা নাহুয়েল মোলিনার ক্ষেত্রেও একই রকমের
কথা প্রযোজ্য বলতে আমি বাধ্য হচ্ছি। শুধুমাত্র দুবারই হয়তোবা তাকে ড্রিবল পাস্ট করে গিয়েছে, অর্থাৎ 1 vs 1 সিচুয়েশনে তিনি বিট হয়েছেন। তবে যে দুবার এ ম্যাচে নাহুয়েল মলিনা বিট হয়েছেন সে দুবারই কিন্তু ওই ফ্ল্যাঙ্ক দিয়ে, অর্থাৎ প্রতিপক্ষ লেফট উইং দিয়ে ডিবক্সের মধ্যে ঢুকতে পেরেছে। এই যে দুই সাইডের এই উইকনেস, একাধিক প্লেয়ার মিলেও আটকাতে পারছেন না। ডিফেন্সিভ ট্রানজিশনে আর্জেন্টিনার এই ব্যর্থতা চোখে পড়ার মতো। এখানেও আমি ইমপ্রুভমেন্টের অনেক জায়গা দেখি। এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে যদি এখনই কাজ না করা যায় তাহলে সামনে এটা কিন্তু বিশাল ভয়ঙ্কর কারণ হতে পারে, বিশেষ করে বিশ্বকাপের মতো চাপের মুহূর্তে। ধন্যবাদ সবাইকে।